নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র 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 শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি আমার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে আজকের দিনটা কি কি কারণে গুরুত্বপূর্ণ সেটা বলে নিই। প্রথম কারণ যেটা আমার নিজের মনে হয় সেটা হচ্ছে আজ জাতীয় জনসংযোগ দিবস, 20 এপ্রিল। আজকে জাতীয় জনসংযোগ দিবস। এই দিনটা কেন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন? আমার নিজের মনে হয় যে এই সংযোগটা, জনসংযোগটা, এইটা আমরা ক্রমশ হারিয়ে ফেলছি। মানে মানুষের সঙ্গে মানুষের সেতু তৈরি করবার জন্য তো অন্য মানুষকে অনুভব করা দরকার। এই অনুভব করবার ক্ষমতাটা সর্বস্তরে ভীষণ কমে গেছে। ফলে আজকের এই দিনটা বিশেষ করে মনে রাখা এইটা খুব জরুরি বলে মনে হয়। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে গোস্বামী মতে দমন কারোপনোৎসব ও বামন দ্বাদশী, আজকে মদন দ্বাদশী, আজকে মদন দেবের পূজা। এটাও যে আমরা সবাই খুব পালন করি এমনটা নয়, কিন্তু বলে রাখলাম। এইবারে জানাই বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 7ই বৈশাখ 1431, ইংরেজির 20 এপ্রিল 2024, শনিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় বিকেল 5:56। আজকে দ্বাদশী, নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 9:22 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আজকে তো শনিবার, শনিবারে মহাপুরুষের কথা যারা লিখেছেন তাদের যেমন বলি তেমনি মনে করিয়ে দিচ্ছি যে SGর পরে একটু মহাপুরুষের কথাটা লিখে দেবেন, তা না হলে আমার চোখ থেকে হারিয়ে যেতে পারে। এইটা একটু মনে রাখবেন দয়া করে। এবারে তাহলে অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে নতুন একটা পর্ব শুরু করব, দময়ন্তীর কথা। পুরাণে কিন্তু দুজন দময়ন্তী আছেন। নল দময়ন্তীর যে গল্পটা বিখ্যাত গল্প, তাই নিয়ে নাটকও হয়েছে, প্রাচীনকালে নাটক হয়েছে। সেই দময়ন্তীর কথা বলবো এবং আরেকজনের দময়ন্তীর কথাও বলবো, আরেকজন দময়ন্তী। তো এই পুরাণ চিরন্তন, তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যে রচনাটি থেকে পাঠ করে শোনাচ্ছি, গৌণী ও পরাভক্তি। একটা গল্প দিয়ে শুরু করেছেন স্বামী বিবেকানন্দ, সেই গল্পটা বলবো। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং মহাপুরুষের কথা। মহাপুরুষের কথা 2 সপ্তাহের উত্তর বাকি আছে। মানে 6 তারিখে যে মহাপুরুষের কথা দিয়েছিলাম আপনাদের, তার একটা উত্তরও কেউ ঠিক লিখেছেন বলে আমার চোখে পড়েনি। আর দ্বিতীয় যে 13 তারিখে যেটা বলেছিলাম তার উত্তরটা বেশ কয়েকজন মানুষ দিয়েছেন। তাহলে এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে পুরাণ চিরন্তন, দময়ন্তীর কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। আমরা যে দময়ন্তীর কথা আপাতত শুরু করব, তিনি হচ্ছেন বিদর্ভরাজ ভীমের কন্যা। বিদর্ভরাজ ভীম, মহাভারতের পঞ্চপাণ্ডবের ভীম নন কিন্তু। এই যে বিদর্ভরাজ ভীম, তার অনেক দিন ধরে কোনো ছেলে মেয়ে হয় না। তো তাই নিয়ে রাজার খুব দুঃখ, রানীর খুব দুঃখ। একসময় দমন নামে একজন ঋষি, খুব মহাতেজস্বী ঋষি, তিনি এই ভীম রাজার গৃহে এসে উপস্থিত হলেন। তো রাজা রাজমহিষী খুব সেবা টেবা করলেন। তা মুনি বললেন যে খুব ভালো, তোমাদের সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোমরা কি বর চাও? তা রাজা রানী বললেন যে আমাদের কোনো সন্তান নেই, আপনি সন্তান লাভের বর যদি দেন। তো মুনি বললেন বেশ,
তাই হবে বলে আশীর্বাদ করলেন। এই আশীর্বাদের ফলে রাজা ভীমের একটি মেয়ে হলো আর 3টে ছেলে হলো। তো এই মেয়েটার নাম রাখা হলো দময়ন্তী। এই মেয়েটি বড়, চারটি সন্তান তো রাজার, তার মধ্যে এই মেয়েটাই বড়। আর 3টি ছেলে হলো, তাদের নাম দম, দাম্ভ ও দমন। এই 3 ছেলে হলো। তো দময়ন্তী একবারে অপূর্ব সুন্দরী, অপূর্ব সুন্দরী, দেখে চোখ ফেরানো যায় না, গোটা পৃথিবী তার দিকে তাকিয়ে থাকে এইরকম, এবং খুবই গুণবতী। তো তার রূপ গুণের খ্যাতি সেই সময় নানান দেশে ছড়িয়ে পড়েছে, এবং বিদর্ভরাজ বুঝতেই পারছেন যে এতদিন ধরে কোনো সন্তান হয়নি, এই একটি মেয়ে হয়েছে, তারপরে আরো ছেলেরা হয়েছে। বিদর্ভরাজ একবারে যত্নে রাখেন তাকে, প্রায় তুলোয় মুড়ে রাখা বলতে যেটা বোঝায়। 100 সখী আর 100 দাসী রাজকন্যা দময়ন্তীর সেবায় সবসময় নিযুক্ত থাকে। এই সময় নিষদ দেশের বীর সেনের পুত্র নল, তিনি রাজত্ব করতেন। নল রাজা। রাজা নলও যেমন রূপবান তেমনি গুণবান, খুব ধর্মনিষ্ঠ মানুষ এবং খুব বড় বীর, পরাক্রমশালী। এবং চারপাশে সবাই নল রাজার কথা বলে যে যেমন রূপ তেমনি গুণ, রাজা হিসেবে খুব ভালো, প্রজারা ভীষণ খুশি, সবটা মিলিয়ে খুব ভালো। তো এই কথা নানান জায়গায় ঘুরতে 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 দময়ন্তীর কাছে চলে এলো। দময়ন্তী নল রাজার প্রশংসা খুব শোনেন, এবং নল রাজাও আবার দময়ন্তীর রূপগুণের খ্যাতি খুব শোনেন। তো কখনো তাকে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। এক্ষেত্রে বাঁশি হচ্ছে সুখ্যাতি। সেই সুখ্যাতি শুনতে 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 নল এবং দময়ন্তী দুজনের প্রেমে পড়ে গেলেন। শুনছেন নল দময়ন্তীর উপাখ্যান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। দুজনের খুব প্রেমে পড়ে গেছেন, যা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে নল আর দময়ন্তী। একদিন নল রাজা রাজ অন্তঃপুরের বাগানে বসে আছেন, আর বসে বসে যেরকম প্রেমে পড়লে হয় আর কি, সবসময় দময়ন্তীকেই চিন্তা করছেন, দময়ন্তীর কথাই ভাবছেন যেরকম। তো এই সময় কতকগুলো হাঁস সেখানে এসে উপস্থিত হলো, এবং তাদের পালকের রং সোনার মতো। তা সেই সুন্দর হাঁসগুলো বাগানে ঘুরে বেড়াচ্ছে। তা রাজা তাদের একটাকে ধরলেন। সেই হাঁস নলকে বলল যে মহারাজ, আপনি আমাকে বধ করবেন না, আমি আমি আপনার হয়ে একটা কাজ করে দেব। কি কাজ? আমি দময়ন্তীর কাছে গিয়ে আপনার রূপগুণের এমন বর্ণনা করব যে দময়ন্তী আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে কামনা করতে পারবে না। এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে বলুন? তাহলে নল রাজা বললেন যে আচ্ছা যাও 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 যাও, তুমি মুক্ত, যাও যাও যাও, তুমি আমাকে যে কথা দিলে সেই কথা রাখো, তুমি পালন করো। ব্যাস, হাঁসগুলো ওই নিষদ দেশ, যেখানে নলের দেশ, সেখান থেকে উড়ে গিয়ে বিদর্ভ দেশে চলে গেল। গিয়ে রাজ অন্তঃপুরের যে উদ্যান, সেইখানে এসে উপস্থিত হলো। তা দময়ন্তী সেখানে তার সখীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তা সে অপূর্ব সুন্দর হাঁস, পালকের রং সোনার মতো দেখে তো দময়ন্তী বললেন যে এগুলোকে ধরি ধরি ধরি, ধরবার খুব চেষ্টা করছেন। দময়ন্তী যে হাঁসটাকে ধরবার চেষ্টা করছেন সেটা বলে উঠল যে নিষদ দেশে নল নামে এক রাজা আছেন, বলে নল যে কত রূপবান, কত গুণবান, সেই সমস্ত কথা নানান রকম করে সাতখান করে বলতে 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 বলল রাজকন্যা দময়ন্তী যেমন নারীদের মধ্যে শ্রেষ্ঠ, নল রাজাও তেমনি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং নল দময়ন্তীর বিয়ে হলে সেটা খুব ভালো ব্যাপার হবে। এই যে নল রাজার সম্পর্কে এত সব কথা বলা হচ্ছে। দময়ন্তী তো ভেতরে ভেতরে এমনি নল সম্পর্কে তিনি আগে শুনেছেন, শুনে ভালোবাসা তৈরি হয়েছে। এইটা তো আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। তারপরে কি হলো সেটা আবার সোমবার শোনা যাবে, কেমন?
92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গৌণী ও পরাভক্তি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাই আপনাদের। এক রাজা বনে শিকার করিতে গিয়াছিলেন। সেখানে জনৈক সাধুর সহিত সাক্ষাৎ হইল। সাধুর সহিত কিছুক্ষণ আলাপ করিয়া রাজা এত খুশি হইলেন যে তিনি সাধুকে তাহার নিকট হইতে কিছু উপহার গ্রহণ করিবার জন্য অনুরোধ করিলেন। সাধু বলিলেন, না, আমি নিজের অবস্থায় খুব সন্তুষ্ট আছি। এই সব বৃক্ষ হইতে খাইবার জন্য যথেষ্ট ফল পাই, এই সব সুন্দর পবিত্র নদী হইতে প্রয়োজন মতো জল পাই, এইসব গুহায় নিদ্রা যাই। যদিও তুমি রাজা, তথাপি তোমার প্রদত্ত উপহার আমি গ্রাহ্য করি না। রাজা বলিলেন, শুধু আমাকে পবিত্র করিবার জন্য, আমাকে সন্তুষ্ট করিবার জন্য আমার নিকট হইতে কিছু গ্রহণ করুন এবং অনুগ্রহপূর্বক একবার আমার রাজধানীতে আসুন। অনেক পীড়াপিড়ির পর অবশেষে সাধু রাজার সহিত যাইতে স্বীকৃত হইলেন। সাধুকে প্রাসাদে লইয়া যাওয়া হইল। সেখানে চতুর্দিকে সোনা, হীরা, মণিমাণিক্য, জহরত এবং আরো অনেক অদ্ভুত বস্তু ছিল। চারিদিকে সৌন্দর্য বৈভবের চিহ্ন। রাজা বলিলেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি প্রার্থনা শেষ করিয়া আসিতেছি। এই বলিয়া তিনি গৃহের এক কোণে গিয়া প্রার্থনা করিতে লাগিলেন, প্রভু, আমাকে আরো ঐশ্বর্য দাও, আরো সন্তান সন্ততি দাও, আরো রাজ্য দাও। ইতিমধ্যে সাধু উঠিয়া চলিয়া যাইতে লাগিলেন। তাহাকে চলিয়া যাইতে দেখিয়া রাজা তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া বলিলেন, দাঁড়ান, আমার উপহার গ্রহণ না করিয়াই চলিয়া যাইতেছেন। তখন সাধু তাহার দিকে ফিরিয়া বলিলেন, ভিক্ষুক, আমি ভিক্ষুকের নিকট ভিক্ষা করি না। তুমি আর কি দিতে পারো? তুমি নিজেই সর্বদা ভিক্ষা করিতেছ। ওইরূপ প্রার্থনা প্রেমের ভাষা নয়। যদি ভগবানের নিকট ইহা উহা প্রার্থনা করো, তবে প্রেমে ও দোকানদারিতে প্রভেদ কি? সুতরাং প্রেমের প্রথম লক্ষণ এই, উহাতে কোনরূপ আদান প্রদান নাই। প্রেম সর্বদা দিয়াই যায়। প্রেম চিরকালই দাতা, গ্রহিতা নয়। ভগবানের প্রকৃত সন্তান বলেন, ভগবান যদি চান তবে আমি তাহাকে আমার সর্বস্ব দিতে পারি, কিন্তু তাহার নিকট হইতে আমি কিছুই চাই না। এই জগতের কোনো জিনিসই আমি চাই না। তাহাকে ভালোবাসিতে চাই বলিয়াই আমি তাহাকে ভালোবাসি। পরিবর্তে তাহার নিকট কোনো অনুগ্রহ ভিক্ষা করি না। কে জানিতে চায় ঈশ্বর সর্বশক্তিমান কিনা? আমি তাহার নিকট হইতে কোনো শক্তিও চাই না এবং তাহার শক্তির কোনো প্রকাশও দেখিতে চাই না। তিনি প্রেমের ভগবান, এটুকু জানিলেই আমার পক্ষে যথেষ্ট। আমি আর কিছু জানিতে চাই না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর কথামৃত। এবারে কথামৃত 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে গানের পর আপনাদের সৌমিত্র বসু আবার ফিরে এসেছে কথা বলবার জন্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, তার অমৃতময় কথা, অনেক কথা, অনেক অসামান্য সমস্ত উপমা, কিন্তু সেই উপমাগুলো একেবারে ঘরোয়া উপমা। এবং যেটা আমার নিজের খুব আশ্চর্য লাগে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সাধন পথে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলেন, আমরা জানি, তিনি অবতার, আমরা জানি। কিন্তু আমাদের যে ব্যবহারিক জীবন, আমরা তো কেউ সাধু সন্ন্যাসী মানুষ নই। আমাদের যে ব্যবহারিক জীবন, এই ব্যবহারিক জীবনে ঠাকুরের এই উপদেশগুলো যে কি অসম্ভব কাজে লাগে, কি অসম্ভব পথ দেখায়, আলো দেখায়, সেটা প্রায় অকল্পনীয় আর কি। মানে একজন মানুষ একই সঙ্গে সংসার এবং সংসারাতীত যা কিছু তাকে ধারণ করে আছেন, এইটা একটা আশ্চর্য ব্যাপার আর কি, সত্যি সত্যি আশ্চর্য ব্যাপার। তো গতদিনে যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পূর্ণ জ্ঞানী, এবং সেই জ্ঞানটা কোথাও সংসার এবং যে সংসারের চেয়ে বড় যা কিছু, ঈশ্বর আরাধনার যে জগৎ, এই দুটো জগৎকেই একসঙ্গে ধরে রেখেছে, এই রকম একটা ব্যাপার। তো ঠাকুর কি বলছেন?
ঠাকুর বলছেন যে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড় ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। দত্তাত্রেয় আর জড় ভরত এদের কথা না হয় বলা যাবে পুরাণ চিরন্তনে, কোনো সময় বলবো। এখন তো দময়ন্তীর কথা শুরু করেছি, কিন্তু শেষ হয়ে গেলে তারপরে দত্তাত্রেয়র কথা বলতে পারি, জড় ভরতের কথা বলতে পারি। কিন্তু এর ভেতর দিয়ে যে কথাটা বলছেন ঠাকুর, সেটা হচ্ছে যে 5 বছরের বালকের স্বভাব হয়। 5 বছরের বালক কিরকম, ঠাকুর নিজে তার নানান ব্যাখ্যা দিয়েছেন। এবং আমরা তো আমাদের বাড়িতে কেউ না কেউ আমরা তো দেখেইছি 5 বছরের বালক বা বালিকা, যা কিছু বলুন না কেন, তার কোনো ব্যাপারেই কোনো ওই রকম মানে লোভ বলতে যেটা বোঝায়, যে বা আমি যদি বলি যে মানে ঠাকুরের ক্ষেত্রেও এটা হতো যে বললেন যে হ্যাঁ আমি একটা দামি শাল, হ্যাঁ মথুরবাবু দিয়েছেন দামি শাল, হ্যাঁ কি ভালো কি ভালো কি ভালো, একটু গায়ে জড়ালেন, তারপরে ছুঁড়ে ফেলে দিলেন যে থু 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 করে। মানে বাচ্চারা দেখবেন, আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা নিশ্চয়ই দেখেছেন তো, যে কোনো একটা ব্যাপারে যে খুব একটা আকর্ষণ বোধ করে, যে কারণে বাড়ির বড়রা খুব বকাবকি করেন না, এই একটা খেলনা কিনে দিলুম, সেইটা রাখবার নাম নেই, এটাকে নিয়ে 2 মিনিট খেললো, তারপর ভেঙে ফেলে দিল। ওইটাই বাচ্চার স্বভাব, ওইটাই হচ্ছে 5 বছরের স্বভাব। কোনো কিছুর প্রতি তার স্থায়ী আকর্ষণ, স্থায়ী লোভ, স্থায়ী কামনা, এই সমস্ত কিছুর কোনো কিছুই তার তৈরি হয় না। তো পূর্ণ জ্ঞান লাভ হলে, ধরুন আমি যদি বলি যে আমাদের চারপাশেই যা কিছু আছে, টাকা পয়সা ক্ষমতা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, সেইগুলো আসলে খেলনা। তো এই খেলনা নিয়ে আমরা ভুলে আছি, আসল জায়গায় যাচ্ছি না। মা আমাদের এই খেলনা দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন যে খেল 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 বাবা খেল, আমরা খেলছি, কিন্তু আসল জায়গায় তো আমরা যেতে পারছি না। বলবো এই নিয়ে আরো কথা বলবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি। এই যে জাগতিক খেলনা যেগুলো নিয়ে আমরা খেলছি, টাকা পয়সা ধন দৌলত মান সম্মান, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, ভালো জামা কাপড়, ভালো খাওয়া দাওয়া, হ্যাঁ এইসব নিয়ে যে আমরা, এগুলো তো মানে আপনি সত্যি সত্যি আপনি ভেবে দেখুন, মানে আমি এটা একটা বড় বড় কথা বলে মনে হতে পারে, কিন্তু আপনি খেলেন, খুব ভালো খেলেন, আপনাকে এবারে দুর্দান্ত খাওয়ালাম, হ্যাঁ, তারপর যতক্ষণ পর্যন্ত খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত স্বাদ পাচ্ছেন, সেই স্বাদটা খুব ভালো, আপনার খুব ভালো লাগছে। খাওয়া শেষ হয়ে গেল, সেই স্বাদ মিলিয়ে গেল। খেতে 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 একটা পর্যায়ে এসে সেই যে দুর্মূল্য মহার্ঘ খাবার, সেই খাবারের স্বাদও আপনি আর পাচ্ছেন না। বলছে বাবা আর পাচ্ছি না, উফ, তখন স্বাদ পাচ্ছেন না। তো ভালো জামা কাপড়ের ক্ষেত্রেও তাই, ভালো গাড়ি চড়ার ক্ষেত্রেও তাই, ভালো বাড়িতে থাকার ক্ষেত্রেও তাই, একটা সময়ের পর পুরনো হয়ে যায়। আমরা সকলেই জানি, এটা আলাদা করে বলবার কিছু নেই। তো সেই জন্যে যে মানুষটা বালকের মতো, হ্যাঁ, তাকে আপনি একটা প্রচন্ড বিলাস বৈভবের মধ্যে রাখলেন, সে থাকলো, কিছু গায়ে লাগছে না। আবার খুব কষ্টের মধ্যে রাখলেন, থাকলো, কোনো কিছুতেই গায়ে লাগছে না। এইটা হলো আসল ব্যাপার, যে এটা বালকের স্বভাব। তো ঠাকুর বলছেন দত্তাত্রেয় জড় ভারত এদের বালকের স্বভাব হয়েছিল। তো মণি বা মাস্টারমশাই যা বলুন না কেন বলছেন না 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 না, এদের কথা আমরা জানি, কিন্তু আরো এদের মতো অনেক জ্ঞানী লোক আছেন। হ্যাঁ সত্যি আছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, জ্ঞানীর সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না, বলে একটা ভারী চমৎকার উপমা দিচ্ছেন। বলছেন পরশমণিকে ছুলে তরবার সোনা হয়ে যায়, তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে, নাম মাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। অর্থাৎ পরশ পাথরে যেমন লোহাটা ছুঁয়ে দিলেই, আপনাদের সেই পরশ পাথর ফিল্মটার কথা মনে পড়ে যাবে, সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি, যে মুহূর্তে ছুঁয়ে দেওয়া হলো সেই মুহূর্তে কিন্তু সেটা সোনা হয়ে গেল। যে মুহূর্তে তরবারি সোনার হয়ে গেল সেই মুহূর্তে কিন্তু তা দিয়ে আর কোনো হিংসার কাজ করা যাবে না। তা আমাদের মনটাও তাই, যে মুহূর্তে আমাদের মনটা ওই জ্ঞানটা অর্জন করতে পারলো, সেই মুহূর্তে হ্যাঁ সে বাইরে দেখাচ্ছে আমার রাগ আছে, আমার
লোভ আছে, আমার অমুক আছে। লোভটা কিসের লোভ? ঈশ্বরকে পাবার লোভ। রাগটা কিসের রাগ? ঈশ্বরকে পাওয়ার ক্ষেত্রে যেগুলো বাধা তাদের উপর রাগ। সবটাই যাকে বলে ফোকাসড, সবটাই একেবারে আমার ভাবনা চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন ঈশ্বর। সেইখানে যা কিছু আমি পাচ্ছি তার প্রতি লোভ, যা কিছু আমাকে বাধা দিচ্ছে তার প্রতি রাগ, এই সমস্তগুলো তৈরি হচ্ছে। জাগতিক ব্যাপার সম্পর্কে এই যে ষড়রিপু, তার কোনো রকমের কোনো প্রকাশ কিচ্ছু ঘটছে না। ফলে জাগতিক ক্ষেত্রে কোনো অনিষ্ট হচ্ছে না। আমি আপনার টাকা কেড়ে নিলাম, তাতে করে আপনার কিছু মনে হলো না, কারণ এটা তো আপনার ঈশ্বরকে পাওয়ার ক্ষেত্রে এই টাকাটা কোনো রকমের সাহায্য করে না। কাজে কাজে আপনার কিছু মনে হলো না। আমি আপনার ভালো জামা কাপড়গুলো কেড়ে নিলাম, হ্যাঁ, তো হয় না। এই আর কি। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। এখন কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, আরো পড়ে শোনাবো। ফিরে আসছি গানের পর। বা মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। তো মাস্টারমশাই বা মণি যা বলুন না কেন, তিনি বলছেন আগে আপনি যেমন বলেন জ্ঞানী 3 গুণের অতীত হয়, সত্য রজঃ তমঃ, কোন গুণেরই বশ নন, এরা 3 জনেই ডাকাত। তাহলে গুণাতীতকে আমি যদি পেতে চাই, ঈশ্বর তো গুণাতীত, তাহলে গুণাতীতকে যদি আমি পেতে চাই তাহলে আমাকেও এই সত্য রজ তম এগুলোকে অতিক্রম করে যেতে হবে। তো মনি বলছেন পূর্ণজ্ঞানী পৃথিবীতে বোধহয় 3-4 জনের বেশি নাই। তো ঠাকুর বলছেন কেন, পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়, আগে সে সন্ন্যাসী আমিও হতে পারি। ঠাকুর এক দৃষ্টে মনির দিকে তাকিয়ে আছেন, বলছেন কি সব ছেড়ে? মনি বলছেন মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় করতে পারে তাহলে হয়, মায়াকে জয় করতে না পারলে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? এটা একটা কথাই আছে না, যে যোগী তুমি বসন রাঙিয়েছ, মনকে রাঙাতে হবে। তো আমি আপনাদের অনেকদিন আগে বোধহয় এই শরণাগত অনুষ্ঠানেই একটা গল্প করেছিলাম। আমি তখন বেশ ছোট, শিমুলতলায় বেড়াতে গেছি। তো সেখানে গিয়ে ভোরবেলা বেরিয়ে পড়েছি, বৃষ্টি হয়ে গেছে, এদিক ওদিক ঘুরছি, তা দেখি একটা আশ্রম। হ্যাঁ, সেই আশ্রমের গায়ে লেখা রয়েছে আবার, সেটা আমার মনে আছে, মা কুরু ধনজন যৌবন গর্বং। সেখানদের ভেতর থেকে হাতে থালা বাটি নিয়ে মাছবার টাছবার জন্য বোধহয় একজন সাধু, গেরুয়া পোশাক পরা, তিনি বেরিয়ে এলেন, মুখে একটা বিড়ি। সেই বয়সে আমার মনে হয়েছিল যে ইনি বিড়ির আকর্ষণটা ছাড়তে পারছেন না, ইনি কিসের সন্ন্যাসী হয়েছে। এই যে মায়াকে যদি জয় করতে না পারে তাহলে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? কিন্তু মায়াকে জয় করা বড় মুশকিল, খুব কঠিন, তাই না? তো মনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে? ঠাকুর বলছেন সে ভক্তি হলে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্ত চিন্ময়, সব চিন্ময়। এ ভক্তি কম লোকের হয়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অনুষ্ঠানে ছেলেবেলার দোল, এই নিয়ে একটি চিঠি পড়ে শোনাবো আপনাদের। চিঠিটি লিখেছেন ডক্টর আশিস কুমার বেরা, পশু চিকিৎসক, রামরাজাতলা, হাওড়া। পড়ি আশিস বাবুর চিঠি। ছেলেবেলার দোল। আমরা ছেলেবেলায় দোল খেলেছি বাবার কঠোর শাসনের মধ্যে দিয়ে। বাবা বলতেন দোলের দিন সকাল 9টার পর বাড়ি থেকে বেরোবে এবং ফিরে আসবে বেলা 11:30টার মধ্যে। 9টা থেকে 11:30, মোটে 2.5 ঘন্টা। এ বাবা! দোলের আগের দিন রাত্রে ন্যাড়া পুজো হতো, রাত্রিটা কাটলেই সকালে দোল খেলা হতো। বাবার আদেশ মতোই আমিও আমার ভাই সকাল 9টার পরে রঙের বালতি ও পিচকিরি নিয়ে দোল খেলতে বেরিয়ে পড়তাম। আমাদের সমবয়সী বন্ধুরাও রং খেলতে এসে যেত এবং প্রথমেই নিজেদের মধ্যে রং খেলে নিতাম এবং তারপর চলতো পথচারীদের রং দেওয়া। আমরা মুসলমান সম্প্রদায়ের লোকেদের গায়ে রং দিতাম না, তবে মুসলমান বন্ধু বান্ধবরা আমাদের কাছে থাকলে তারা রং খেলতো,
নিজেদের থেকে আমাদের সঙ্গে কিন্তু কোনরূপ রং খেলা নিয়ে প্রতিবাদ করতো না। এইভাবে রং খেলা চলতো প্রায় 2.5 ঘন্টা ধরে। ঠিক বেলা 11:30 বাজলেই বন্ধুদের বলে বাড়ি চলে আসতাম আমরা। তবে আসার আগে আমরা বন্ধুরা মিলে পরস্পর মিষ্টি মুখ করে বাড়ি ফিরতাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে পরিষ্কার জামা কাপড় পরে বিশ্রাম নিতাম। ঠিক বেলা 12টার পর থেকে বিভিন্ন পাড়ার ছেলেরা একত্র জোটবদ্ধ হয়ে রং, আবির, পিচকারি নিয়ে এবং খোল ও করতাল নিয়ে ঠাকুরের কিংবা দোলের নানারূপ গান করতে করতে এবং সেই সঙ্গে পথচারীদের রং দিতে দিতে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলে যেত। এইভাবে রং ও আবিরের খেলায় ভঞ্জপাড়া, বর্গভীমাপাড়া, তমলুক কলেজ পাড়া ও বাজার পাড়া ইত্যাদি ইত্যাদি যুবক ছেলেদের দল আনন্দে মেতে উঠত। এইরূপ পর্ব বেলা 3টে পর্যন্ত চলত। এরপর পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ও লাল বাতি জ্বালিয়ে একবার রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার পর পুরো তমলুক শহর যেন নিস্তব্ধ হয়ে যেত। এইভাবে খুব ছোটবেলায় দোল উৎসব খুবই আনন্দের সঙ্গে উপভোগ করতাম। সবশেষে সঞ্চালক মহাশয় ও চ্যানেলের সকল কলাকুশলীদের এবং সকল শ্রোতাদের আমার নমস্কার ও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ইতি ডক্টর আশিস কুমার বেরা, পশু চিকিৎসক, রামরাজাতলা, হাওড়া। ধন্যবাদ আশিসবাবু চমৎকার এই চিঠিটি পাঠানোর জন্যে। আমরা ছোটবেলার চড়ক নিয়ে বৃহস্পতিবার অনেক কথা বলেছি, তারপরে আবার এই আর একটা উৎসবের কথা, দোল উৎসবের কথা নিয়ে আপনি পুরনো চিঠি লিখেছেন। এরপর গানের পর না, বাইরে দূরে নয়, মহাপুরুষের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রেমে শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথায় দুজন মহাপুরুষের কথা বকেয়া পড়ে রয়েছে। 6 তারিখে যে মহাপুরুষের কথা বলেছিলাম, যিনি অন্য একটি দেশের অধিকৃত দেশের ছাত্র ছিলেন এবং স্কুলে সেই অন্য দেশের প্রধান শিক্ষক ছিলেন, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তার ফলে তাকে শাস্তি পেতে হয়েছিল ইত্যাদি ইত্যাদি। সেই যে মানুষটি, তিনি পরে খুব বড় একজন নেতা হয়ে ওঠেন, তার নামে একটি শহরও আছে। তার নাম ঠিক ঠিক কেউ বলেছেন বলে আমি দেখতে পাইনি। এমনটা হতে পারে যে আপনারা মহাপুরুষের কথা এই শিরোনামটা দেননি, তার ফলে কোনো কোনো নাম বাদ চলে যেতেও পারে। কিন্তু আমি দেখেছি যে কোনো একজনও তার নাম ঠিক করে বলতে পারেননি। তার নাম হচ্ছে হো চি মিন, ভিয়েতনামের খুব বড় নেতা, একজন ভিয়েতনাম গড়ার কারিগর। ভিয়েতনামের মানুষ খুব সশ্রদ্ধভাবে তার নাম উচ্চারণ করেন। তো সেই হো চি মিন, তিনি ছিলেন 6 তারিখে যে মহাপুরুষের কথা বলেছি সেই মহাপুরুষ। এবার তার পরের সপ্তাহে মানে 13 তারিখে যার কথা বলেছিলাম, একজন সঙ্গীতকার, তিনি গান করতেন, অসামান্য গান করতেন এবং সেই গানের মধ্যে দিয়ে তিনি প্রায় একটা সাধনার স্তরে চলে যেতে পেরেছিলেন। তার নাম অনেকে ঠিক ঠিক বলেছেন, ত্যাগরাজ, দক্ষিণ ভারতের ত্যাগরাজ। যারা ঠিক বলেছেন তাদের নাম বলি: করবী ঘোষ, সল্টলেক; স্বপন দাশগুপ্ত, রাজারহাট, নিউ টাউন, কলকাতা 136; রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102; সুরজিৎ দে, সল্টলেক; সুমিত্রা দাস, সল্টলেক সিটি; বন্দনা মাইতি, গোলপার্ক, কলকাতা 29; মৌসুমী সিংহ রায়, কেশব সিংহ রায় এবং মৌসুমী সিংহ রায় পিঠোপিঠি উত্তর দিয়েছেন। কেশববাবুর উত্তরটা ঠিক হয়নি। মৌসুমী সিংহ রায়, আমি জানি না তিনি আপনার স্ত্রী অথবা কন্যা, এরকম কিছু একটা হবেন নিশ্চয়ই, মানে আমার এইরকম অনুমান হলো। মৌসুমী সিংহ রায় চন্দননগর থেকে ঠিক উত্তর দিয়েছেন। রানা চট্টোপাধ্যায়, বাগবাজার, কলকাতা 3 থেকে ঠিক উত্তর দিয়েছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা গত 2 সপ্তাহের মহাপুরুষের কথার ফলাফল ঘোষণা করলাম। এরপর গানের পর নতুন মহাপুরুষের কথা। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। যে গত 2 সপ্তাহে একটু
কঠিন প্রশ্ন করা হয়ে গেছে। প্রথম সপ্তাহে তো হোচিমিন যার উত্তর, সেটা তো সত্যি সত্যি কঠিন হয়ে গেছে। যদিও আমার একটু মন খারাপ হয়ে গেল, কেননা আমরা বিদেশি অনেক নাম জানি, অনেক বড় মানুষের কথা আমরা জানি, কিন্তু এদিকে মানে পূর্ব দিকের যে মানুষজন, সেই পূর্ব দিকের মানুষজন সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না। হোচিমিনের গল্প আমরা জানি না, না না জানতেই পারি, জানা তো হলো, সেটাও তো একটা হলো। এবং ত্যাগরাজ সম্পর্কেও আমরা অনেকে যে খুব চিঠির উত্তর দিতে পেরেছি এমন নয়। মানে সোজা কথা হচ্ছে যে গত 2 সপ্তাহের প্রশ্ন বেশ শক্ত ছিল, আজকে বরং একটু সোজা প্রশ্ন। সোজা প্রশ্নটা এই যে ছেলেটি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে আইএ পড়বার জন্য ভর্তি হয়েছে। তো এখানে এসে তার বেশ কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে এবং সবাই মিলে ভাবে যে এই শিক্ষার প্রসার দরকার এবং মানুষের সেবা করা দরকার। কোন পথে চললে জীবনের একটা পরম সত্যকে পাওয়া যাবে। সে ছেলেটি বিবেকানন্দ পড়ে, খুব পড়ে, বার করবার চেষ্টা করে। তো মাঝে মাঝে বেরিয়ে পড়ে গ্রামে গঞ্জে দুঃখী মানুষদের সেবায়, কখনো বন্যা বা দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে বেরিয়ে পড়ে। তা একবার সেই ছেলেটি জানতে পারে যে কোন একটা গ্রামে কলেরা দেখা দিয়েছে। একটা হোমিওপ্যাথির বই আর কিছু ওষুধ নিয়ে গ্রামের পথে রওনা হয়ে গেল। নিজের জীবন বিপন্ন করে তাদের সেবা করতে আরম্ভ করলো। এদিকে বাড়িতে কেউ কিছু জানে না, বাড়িতে খোঁজ 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 খোঁজ, অনেক কষ্টে তার সন্ধান পেয়ে তাকে ফিরিয়ে আনা হলো। এই যে মানুষের সেবা করা, এর মধ্যে দিয়ে এই ছেলেটি বা এই মানুষটি, তিনি আমার দেশের যে দৈন্য, আমার দেশের যে বৈষম্য, অব্যবস্থা, সেইগুলোকে বোঝবার চেষ্টা করছিলেন, যে দেশের মানুষ কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে বাস করছে। তিনি লিখছেন যে আমাদের বাড়ির সামনে একটি বুড়ি ভিক্ষা করত, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া। বুড়ির দুঃখ জীর্ণ চেহারাটা যতবার দেখতুম ততবারই ওর কথা ভেবে আমার মন বেদনায় ভরে উঠত। ওর অবস্থার সাথে নিজেকে তুলনা করে কেমন দোষী মনে হতো। আমি আরামে দিন কাটাচ্ছি, আর এই বেচারা না আছে খাওয়া পড়ার সংস্থা, না আছে মাথা গোঁজবার ঠাঁই। জগতের দুঃখ দারিদ্র যদি নাই ঘুচলো, তবে যোগ সাধনার সার্থকতা কি? এই সময় এই মানুষটির সঙ্গে এক পাঞ্জাবি সাধুর আলাপ হয় এবং মনে হয় মানুষটির মনে হলো যে আমি সন্ন্যাসী হয়ে যাব বলে গুরুর সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন। হরিদ্বার, মথুরা, বৃন্দাবন সব ঘুরে বেড়ালেন, কোথাও মনের মতো গুরু পেলেন না। তো বারাণসীতে এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে দেখা হলো এবং ব্রহ্মানন্দের সঙ্গে এই যে যার কথা বলছি তার বাবার আগেই পরিচয় ছিল। তিনি এই ছেলেটিকে নানানভাবে বুঝিয়ে ঘরে ফেরত পাঠালেন। নিশ্চয়ই বলতে পারবেন এই মানুষটিকে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর অতি অবশ্যই শনিবারে মহাপুরুষের কথার উত্তর দিলে মহাপুরুষের কথা এইটা লিখে দেবেন, তা নইলে কিন্তু আপনার চিঠি আমার নজর এড়িয়ে যাবে, সোজা কথায় গ্রাহ্য হবে না। তাহলে বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র 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 শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠান।